নমস্কার, এডুকেশন উইথ সুদেশনার আরেকটি নতুন ভিডিওতে আমার সমস্ত ছাত্রছাত্রীকে স্বাগত জানাই। আজকে আমরা ক্লাস 9-এর চন্দ্রনাথ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা এই উপন্যাসটি পাঠ করব। এটি পাঠ করার সময় লেখক পরিচিতি, এর উৎস, বিষয়বস্তু ও নামকরণের সার্থকতা আমি তোমাদের সামনে তুলে ধরব। তাই তোমরা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছো তোমাদেরকে বলবো তোমরা স্কিপ না করে প্রথম থেকে ভিডিওটি দেখতে থাকো এবং এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আগে আমরা জানবো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জন্ম 1898 খ্রিস্টাব্দের 24শে জানুয়ারি বীরভূম জেলার লাভপুর গ্রামের এক জমিদার বংশে। তার বাবা ছিলেন হরিদাস বন্দ্যোপাধ্যায় এবং মা ছিলেন প্রভাবতী দেবী। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যের অন্যতম খ্যাতিমান কথা সাহিত্যিক, ঔপন্যাসিক এবং গল্প লেখক। তারাশঙ্করের গল্প উপন্যাসের মূল উপজীব্য হলো বীরভূমের মাটি ও মানুষ, সেখানকার আঞ্চলিক বৈশিষ্ট্য, গ্রাম্য জীবনের ভাঙনের পাশাপাশি নাগরিক জীবনের বিকাশের কথাও তার গল্পে ফুটে উঠেছে। তারাশঙ্করের প্রথম গল্প রসকলি কল্লোল পত্রিকায় প্রকাশিত হয়েছিল। কল্লোল, কালীকলম, উত্তরা, উপাসনা, বঙ্গশ্রী, প্রবাসী প্রভৃতি পত্রিকায় তার ছোট গল্প প্রকাশিত হতো। বেশ কিছু কালজয়ী উপন্যাস ও অসংখ্য ছোট গল্প তিনি আমাদের উপহার দিয়ে গেছেন। তার কয়েকটি উল্লেখযোগ্য ছোট গল্প হলো রসকলি, ডাইনি, তারিণী মাঝি, জলসাঘর, উগ্রদানী, বেদেনী প্রভৃতি। তার কয়েকটি উল্লেখযোগ্য উপন্যাস হলো চৈতালি ঘূর্ণি, রায়কমল, ধাত্রীদেবতা, কালিন্দী, কবি, গণদেবতা, পঞ্চগ্রাম, মন্বন্তর, হাঁসুলি মাকে রূপকথা, সন্দীপন পাঠশালা, সপ্তপদী, নাগিনী কন্যার কাহিনী, আরোগ্য নিকেতন, নিশিপদ্ম। হাঁসুলি মাকে রূপকথা উপন্যাসের জন্য তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় শরৎ স্মৃতি পুরস্কার লাভ করেন। আরোগ্য নিকেতন উপন্যাসের জন্য রবীন্দ্র পুরস্কার এবং সাহিত্য একাডেমি পুরস্কার তিনি লাভ করেছিলেন। 1971 খ্রিস্টাব্দের 14ই সেপ্টেম্বর এই মহান ব্যক্তির জীবনাবসান হয়। এবার আমরা তোমাদের এই যে চন্দ্রনাথ এই উপন্যাসটি এর উৎস সম্বন্ধে একটু জানি। কথা সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত চন্দ্রনাথ গল্পটি আগুন উপন্যাস থেকে নেওয়া হয়েছে। এবার আমরা তোমাদের এই গল্প চন্দ্রনাথ এর বিষয়বস্তু বা সার সংক্ষেপ সম্বন্ধে একটু জানবো। চন্দ্রনাথ গল্পের মূল বিষয়বস্তু হলো উচ্চাকাঙ্ক্ষা, ঐতিহ্য এবং আধুনিকতার মধ্যে সংঘাত এবং ব্যক্তি মানুষের গর্ব ও আত্মমর্যাদার দ্বন্দ্ব। গল্পটিতে কেন্দ্রীয় চরিত্র চন্দ্রনাথের মাধ্যমে দেখানো হয়েছে যে কিভাবে একজন ব্যক্তি তার নিজের গর্ব এবং আত্মমর্যাদাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয় এবং তা বজায় রাখার জন্য সমস্ত কিছু ত্যাগ করতেও সে প্রস্তুত থাকে। হিরোর স্কলারশিপ পাওয়া এবং তাকে নিয়ে আয়োজিত উৎসবের প্রতি চন্দ্রনাথের অবজ্ঞা এই দ্বন্দ্বের একটি শক্তিশালী উদাহরণ। চন্দ্রনাথের চরিত্রটি তার গর্বের এবং আত্মমর্যাদার প্রতীক। সে হিরো স্কলারশিপ পাওয়াটাকে ছোট করে দেখে। গল্পে চন্দ্রনাথের এই আচরণ তার পুরনো মূল্যবোধ এবং ঐতিহ্যকে তুলে ধরে, যা আধুনিকতার সঙ্গে সংঘর্ষিত। হিরোর সাফল্য আধুনিকতার প্রতীক, কিন্তু চন্দ্রনাথ তার পুরনো রীতিনীতি এবং ঐতিহ্যের প্রতি অবিচল থাকে, আধুনিকতার সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ে। তার এই মনোভাব মূলত প্রকৃত সম্মান এবং মর্যাদার ধারণাকে কেন্দ্র করে গড়ে উঠেছে। গল্পকথক নরেশ ওরফে নরু গল্পে কেন্দ্রীয় চরিত্র চন্দ্রনাথের স্কুলের সহপাঠী। স্কুল জীবন শেষ হওয়ার পর বহু বছর পরে একদিন সার্কুলার রোডের সমাধিক্ষেত্র থেকে বেরিয়ে কথকের মনে ভেসে ওঠে চন্দ্রনাথের কথা। কালপুরুষ নক্ষত্রের মতো বিশাল আকৃতি নিয়ে দীপ্ত ভঙ্গিতে সে যেন জীবনের পথে হেঁটে চলেছে। কথকের স্মৃতির আয়নায় ভেসে ওঠে ছোট্ট একটা গ্রামে কাটানো তাদের জীবনের পুরনো অধ্যায়ের কথা। সুস্থ দেহ, নির্ভীক কিশোর চন্দ্রনাথের ছবি ফুটে ওঠে তার মনে। উত্তেজনায় তার মধ্যে কপালের শিরা ফুলে ত্রিশূল চিহ্নের আকার ধারণ করে। এই চন্দ্রনাথ তার স্কুলকে এক প্রচন্ড আঘাত দিয়েছে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দ্বিতীয় পুরস্কার প্রত্যাখ্যান করার চিঠি দিয়ে। কোনোদিনও সেকেন্ড না হয় চন্দ্রনাথ তার দ্বিতীয় হওয়াকে কোনোভাবেই মেনে নিতে পারেনি। তার মনে এই ধারণা হয় যে প্রথম স্থানাধিকারী হিরুর কাকা স্কুলের সেক্রেটারি বলেই সে প্রথম হয়েছে। তাই সে ঘরে বসে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় স্কুলের ফল নিজে তৈরি করে এবং তার স্কুলের ফলাফলও তৈরি করে।
চন্দ্রনাথের দাদা পুরস্কার প্রত্যাখ্যানের চিঠি প্রত্যাহারের জন্য এবং প্রধান শিক্ষকের কাছে ক্ষমা প্রার্থনা করার জন্য তাকে নির্দেশ দেয়, কিন্তু চন্দ্রনাথ তাতে রাজি না হওয়ায় তাদের সম্পর্কের বিচ্ছেদ ঘটে। কিন্তু তাতেও চন্দ্রনাথের কোনো পরিবর্তন ঘটে না। সে হিরুর কাকার স্পেশাল প্রাইজের প্রস্তাবও ফিরিয়ে দেয়। সে বলে যে বিষয়টা তার কাছে অপমানজনক, এমনকি স্কুলের সঙ্গে সম্পর্কও সে ঘুচিয়ে দেয়। হেডমাস্টার মশাইকেও সে জানিয়ে দিয়ে আসে যে গুরুদক্ষিণার যুগ আর নেই। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় ফল বেরোলে দেখা যায় চন্দ্রনাথ 525-এর কম পেয়েছে এবং তার হিসাব মতোই 10টি ছেলে ফেল করেছে, আর কথক তৃতীয় বিভাগে পাশ করেছেন। শুধু হিরু অপ্রত্যাশিতভাবে চন্দ্রনাথকে পেছনে ফেলে স্কলারশিপ পেয়েছে। হিরুর বাড়িতে প্রীতিভোজের অনুষ্ঠান হয়। এই উপলক্ষে চীনা লণ্ঠন এবং রঙিন কাগজের মালায় তাদের আমের বাগান সাজানো হয়। বহু বিশিষ্ট ব্যক্তিও সেখানে নিমন্ত্রিত হন, কিন্তু নিমন্ত্রণ পেলেও চন্দ্রনাথ সেখানে যায় না, বরং চিঠি লিখে বলে দেয় যে স্কলারশিপ পাওয়ার জন্য এমন উৎসব হিরু না করলেই পারত, কারণ স্কলারশিপ পাওয়া এত বড় কিছু নয়। চিঠিটি হিরু স্মৃতিচিহ্ন হিসেবে নিজের কাছে রেখে দেয়। নিরুদ্দেশে চলে যায় চন্দ্রনাথ। কথক কল্পনা করেন পথপ্রান্তরকে পিছনে ফেলে লাঠির প্রান্তে পোঁটলা বেঁধে জনহীন পথে একলা চলেছে চন্দ্রনাথ। তার মাথার উপরে নীল আকাশের ছায়াপথ এবং পাশে কালপুরুষ নক্ষত্র চলেছে। এবার আমরা তোমাদের এই চন্দ্রনাথ গল্পের নামকরণের সার্থকতা আলোচনা করব। চন্দ্রনাথ গল্পটির চরিত্র প্রধান নামকরণের উদাহরণ। প্রায় সমবয়সী 3টি চরিত্রের যে কাহিনী এখানে বর্ণনা করা হয়েছে, সেখানে চন্দ্রনাথকেই পাওয়া যায় মুখ্য ভূমিকায়। তার শ্রেষ্ঠত্বের অহংকার, যশ আকাঙ্ক্ষা ইত্যাদি কাহিনীকে নিয়ন্ত্রণ করেছে। স্কুলের পরীক্ষায় জীবনে প্রথম বা দ্বিতীয় হওয়ার কারণে সেই পুরস্কার প্রত্যাখ্যান করে স্কুলে চিঠি দেওয়া এবং প্রত্যাখ্যানের চিঠি ফিরিয়ে দেওয়া এবং ক্ষমা চাওয়ার বিষয়ে দাদার নির্দেশকে অমান্য করা, এমনকি এর জন্য দাদার সঙ্গে তার সম্পর্ক বিচ্ছেদ হওয়া, প্রতিটি ঘটনায় কেন্দ্রেই চন্দ্রনাথ রয়েছে। এমনকি হিরুর স্কলারশিপ পাওয়া বা তার জন্য উৎসবের যে প্রসঙ্গ গল্পে উঠেছে, তা প্রেক্ষাপটে রয়েছে হিরুর কাছে আরও একবার চন্দ্রনাথের পরাজয়। আর এর প্রতিক্রিয়াতেই নিয়ন্ত্রণ সত্ত্বেও চন্দ্রনাথ হিরুর বাড়িতে যায়নি, বরং কি করেছে, তার মতে স্কলারশিপের জন্য উৎসব যে বেমানান তা সে চিঠি লিখে হিরুকে জানিয়ে দিয়েছে। নিজের অহংকার, মর্যাদাবোধ এবং প্রতিভা নিয়ে চন্দ্রনাথ যেভাবে কাহিনীর কেন্দ্রে নিজেকে স্থাপন করেছে, তা বিচার করলে গল্পের নামকরণ চন্দ্রনাথ যথার্থ সার্থক এবং যথাযথ বলে বলা যেতে পারে। আজকে এই পর্যন্ত। যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।